বন্ধুগণ, আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির, একজন আইনজীবী এবং একজন বিশ্লেষক। আজকে আলোচনা করব এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি একাধারে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ধর্মগুরু। অন্যদিকে রাজনীতিতে না থেকেও তার নাম রাজনীতির আঙিনায় বারবার আলোচিত হয়, লাখো লাখো সমর্থক তার। এবং এই ব্যক্তির নামে সাম্প্রতিককালে উঠেছে এক মহিলার দ্বারা গুরুতর অভিযোগ, দায়ের হয়েছে এফআইআর। ঠিক ধরেছেন, আমি ধর্মগুরু কার্তিক মহারাজকে নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই আলোচনায় তার উপর যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ, তার জীবন এবং অন্যান্য বেশ কিছু জিনিস নিয়ে একটা তথ্য নির্ভর আলোচনা এই ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিওর মধ্যে হবে। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখুন। আইনের প্রেক্ষাপটে কার্তিক মহারাজকে নিয়ে আলোচনা। কার্তিক মহারাজ, যার আসল নাম স্বামী প্রদীপ্তানন্দ, তার ভক্তরা বলে তিনি বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক কাজ, সামাজিক কাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসবের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত। তার ভক্তরা আরো বলে যে তিনি বহু গরিব মানুষ, বহু অসহায় মানুষ, যারা অসুস্থ, যারা অর্থের অভাবে বিভিন্ন পরিষেবা থেকে বিরত থাকে, তাদেরকে তিনি সাহায্য করেছেন বারবার। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার লাখো লাখো সমর্থক। 2025 সালে এই কার্তিক মহারাজ পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার ভারত সরকারের দ্বারা, আর এখান থেকে বিতর্কের সূত্রপাত। অনেকেই প্রশ্ন তুলেছেন তার এই পুরস্কার পাওয়া সমাজসেবার জন্য, না কোনো রাজনৈতিক পুরস্কার। কার্তিক মহারাজ বরাবরই রাজনৈতিক ইস্যুতে মুখ খোলেন। তিনি অনেক সময় মন্তব্য করেছেন যে পশ্চিমবাংলায় আজ হিন্দুরা বিপন্ন। কোন সময় তিনি বলেছেন রাজ্য সরকার সংখ্যালঘুদেরকে তোষণ করছে। তার এই ধরনের মন্তব্য শুনে অনেকেই তাকে বিজেপি পন্থী বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তিনি বরাবর একটা কথাই বলেন যে তিনি একজন নিরপেক্ষ সন্ন্যাসী মাত্র। তার এই পদ্মশ্রী পাওয়া নিয়েও বিতর্ক কম হয়নি। অনেকেই যারা শাসক দল ঘনিষ্ঠ, তারা বারবার প্রশ্ন তুলেছেন তার এই পদ্মশ্রী পাওয়া নিয়ে, কিন্তু সরকার তাকে এই পদ্মশ্রী দিয়েছে, এটাই হচ্ছে বাস্তব সত্য। যদিও অনেকের মন্তব্য এই পদ্মশ্রী পুরস্কার তার জনসেবার জন্য নয়, তার রাজনৈতিক অবস্থানের পুরস্কার হিসাবেই কেন্দ্রের বিজেপি সরকার তাকে এই পুরস্কার দিয়েছে। মতামত দেবেন আপনারা। আজকের দিনে একটা আলোচিত অধ্যায় হলো কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন মহিলার যৌন নির্যাতনের অভিযোগ। 2025 সালের জুন মাসে নাটকীয়ভাবে এই ঘটনার সূত্রপাত ঘটে। সমাজ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে ওই মহিলা দাবি করেন যে 2012 থেকে 13 সালের মধ্যে ওই মহিলাকে কার্তিক মহারাজ তার আশ্রমে ডেকে পাঠান, এবং ডেকে পাঠানোর পর তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হয়। তারপর তার উপর বারংবার যৌন নির্যাতন হয়েছে। তিনি তার ফলে গর্ভবতী হয়ে পড়েন, এবং এই গর্ভবতী হওয়ার পর তাকে জোরপূর্বক ভয় দেখিয়ে গর্ভপাতও করানো হয়। এই অভিযোগ সংশ্লিষ্ট একটি অভিযোগ নবগ্রাম থানায় করেছে ওই মহিলা, এবং পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ, গর্ভপাতের জন্য জোর করা এবং প্রতারণা, এই সকল ধারা দিয়ে একটি এফআইআর স্টার্ট করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কার্তিক মহারাজকে একটি সমন পাঠায় 1 জুলাই 2025 নবগ্রাম থানায় হাজির হয়ে এই বিষয়ে তদন্ত ফেস করার জন্য। কার্তিক মহারাজ এই তদন্তে থানায় যাননি, তিনি চলে আসেন কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে একটি পিটিশন করে তিনি আবেদন করেছেন এই এফআইআরটি যেন খারিজ করা হয়। তিনি এই আবেদনে আরো বলেছেন তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা রাজনৈতিক চক্রান্ত। যদিও ওই মহিলা বারবার দাবি করেছেন তার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, যে প্রতারণা হয়েছে, যে কষ্ট তিনি পেয়েছেন, সেই কারণেই তিনি অভিযোগ করেছেন। এখন সকলের চোখ কলকাতা হাইকোর্টের দিকে, কি রায় দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এই আবেদনটি গ্রহণ করেছেন এবং শুনানির জন্য আজ অর্থাৎ 2 জুলাই 2025 ধার্য করেছেন। কার্তিক মহারাজ যে আবেদনটি করেছেন, এই আবেদনে তিনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ইমেজকে কালিমালিপ্ত করার জন্য এই এফআইআরটি করা হয়েছে। তিনি আরো বলেছেন যে এই ঘটনাটি প্রায় 10 থেকে 12 বছর পুরনো, কোনো সরাসরি প্রমাণ এখানে নেই, তারপরেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এফআইআরটিকে চালু করেছে। কলকাতা হাইকোর্টে তিনি যে পিটিশনটা করেছেন, সেখানে 482 নম্বর 482 নম্বর ধারা অনুযায়ী সেখানে তিনি এই আবেদনটি করেছেন। এই আবেদনে বলা হয়েছে যদি কোনো এফআইআর কাউকে উদ্দেশ্য প্রণোদিত হবে, কারোরকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যেভাবে কোনো এফআইআর যদি করা হয়, তাহলে হাইকোর্টের এখতিয়ার আছে সেই তদন্তটিকে বন্ধ করার এবং সেই এফআইআরটিকে খারিজ করার। যদিও অভিযোগ খুব গুরুতর, একজন মহিলা সরাসরি দাবি করছেন তার উপর যৌন হেনস্থা, গর্ভপাতের। তাই এখন দেখার বিষয় হাইকোর্ট কিভাবে নেয় ব্যাপারটিকে, এবং হাইকোর্টের রায় কি হয়। সবার চোখ এখন কলকাতা হাইকোর্টে। সাধারণত যে বিষয়গুলো এই ধরনের ক্ষেত্রে হাইকোর্ট দেখে থাকে যে প্রথম দর্শনেই অভিযোগপত্রটিকে বা অভিযোগটিকে পুরোপুরি ভিত্তিহীন মনে হচ্ছে কিনা।
অভিযোগে যে প্রমাণের কথা বলা হয়েছে, সেই প্রমাণের সাথে অভিযোগের সরাসরি কোনো যোগাযোগ আছে বা সংযুক্তকরণ আছে বা নেই, এই বিষয়গুলো হাইকোর্ট প্রচন্ডভাবে দেখে এবং সেই সঙ্গে সঙ্গে অবজারভেশন এটাও থাকে যে এই এফআইআরটি শুধুমাত্র কাউকে কালিমালিপ্ত করার জন্য, কারোর ইমেজ খারাপ করার জন্য করা হয়েছে কিনা। যদিও এক্ষেত্রে মহিলা যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুতর। এখন আমার মনে হয় হাইকোর্ট দুপক্ষের বক্তব্য শোনার পর মহিলার আইনজীবী, পুলিশের আইনজীবী, সরকারের আইনজীবী এবং কার্তিক মহারাজের আইনজীবী উভয় পক্ষকে শোনার পর এই বিষয়ে একটা কিছু কংক্রিট সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। আমরা সবাই আজকে 2 তারিখ, এখন বেলা 4টে, এখন অব্দি আমরা তাকিয়ে আছি। এখন অব্দি হাইকোর্টে কোনো সরাসরি এ বিষয়ে কোনো নির্দেশ আসেনি। এই পুরো ঘটনায় সমাজের 3টি স্তর উঠে এসছে। প্রথমত, একজন ধর্মীয় গুরু যার বিরুদ্ধে উঠে এসছে এমন একটা অভিযোগ, যে অভিযোগ সত্যি কলঙ্কিত করে দিতে পারে ধর্মীয় ক্ষেত্রকে। দ্বিতীয়ত, উঠে এসেছে পদ্মশ্রীর মতো পুরস্কার, যে পুরস্কার কখনো রাজনীতির চাপে পড়ে হয়ে উঠতে পারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তৃতীয়ত, আদালতের ক্ষমতা। আদালত কি একটা এই ধরনের গুরুতর অভিযোগে এমন কিছু সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তে তদন্ত বন্ধ হয়ে যাবে? না, এই ধরনের অভিযোগের ভিত্তিতে তদন্ত বন্ধ না হয়ে তদন্তের পথে চলে তারপর সিদ্ধান্ত গ্রহণ হবে। আমাদের চোখ থাকবে কার্তিক মহারাজের এই কেসে কি অবজারভেশন দেয় আদালত। তবে আমি এক্ষেত্রে একটা কথা বলতে পারি, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যে এই অভিযোগটি কি খারিজ হওয়া উচিত, না এই অভিযোগটি তদন্ত হয়ে তারপর তদন্ত সাপেক্ষে সত্যটা বেরিয়ে আসা উচিত। সত্য দুটোই হতে পারে, কারণ কোনো মানুষই, আমি এটা বলতে পারি না একজন আইনজীবী হিসাবে যে কোনো ভুল সে করতে পারে না, বা এটাও বলতে পারি না যে সে ভুল করেছে। তাই আপনাদের কি মনে হয়, তদন্তটি চলা উচিত না তদন্তটি বন্ধ হওয়া উচিত? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় এই ধরনের ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ আমি প্রায় একদিন অন্তর এই ধরনের ভিডিও, বিভিন্ন কারেন্ট টপিকের উপর ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি কোনো ভিডিওর টপিক আমাকে বলেন যে টপিকে আমার ভিডিও বানানো উচিত, তাহলে অবশ্যই টপিকগুলো কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে এই ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।